বিজয়পুর নামে এক গ্রামে রমেশ ও সুকান্ত নামে দুই বন্ধু থাকতো। তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল অনেক ছোটবেলা থেকে। তাদের মধ্যে রমেশ ছিল অনেক গরিব। সে যা কাজ পেত তাই নিয়ে যেমন তেমন ভাবে তাদের সংসার চালাতো। তা নিয়ে রমেশ ও রূপা অনেক চিন্তার মধ্যে ছিল। হঠাৎ একদিন রমেশের মেয়ের খুব শরীর খারাপ হয়ে যায়, আর এতদিন ধরে তারা যা রোজগার করেছিল তার সব টাকা পয়সা মেয়ের চিকিৎসার কাজে লাগিয়ে দেয়। এত সব কিছু করার পরও তারা তাদের মেয়েকে বাঁচাতে পারেনি। রমেশের মেয়ে মারা যাওয়ার পর থেকে রমেশ আরও দুর্বল হয়ে পড়ে। সে তেমন ভারী ভারী কাজ করতে পারত না। আর অন্যদিকে সুকান্ত জমির ব্যবসা করে সে আরও অনেক বেশি ধনী হয়ে গেছিল। কি গো, আর কতদিন কাজ না করে চলবে বলো তো? ঘরে তো একটু খাওয়ার জন্য কিছু নেই। তুমি তো সব জানো, তাহলে কেন কোনো কাজ করছো না? গিন্নি, তুমি তো সবই জানো, কেউ তো আমাকে কাজে রাখতে চাইছে না। আমি কি করব বলো তো? আমি কাল একবার মোড়ল মশাইয়ের কাছে কাজের জন্য যাব। মনে হয় মোড়ল মশাই আমাকে কোনো কাজ দিতে পারে। ঠিক আছে গো, কাল তুমি একবার মোড়ল মশাইকে ভালোভাবে বুঝিয়ে বলবে। কি হয়েছে রমেশ, তুই এখানে কেন এসেছিস? মোড়ল মশাই, আমি শুনেছি আপনি আপনার জমিতে কাজ শুরু করে দিয়েছেন। জমিতে তো কাজ করানোর জন্য কোনো লোককে তো আপনার প্রয়োজন। কিন্তু রমেশ, আমি আমার জমিতে কাজ করানোর জন্য অনেক লোককে রেখে দিয়েছি। মোড়ল মশাই, আমার একটা কাজের খুব দরকার, ঘরে খাওয়ার মতো কিছু বেঁচে নেই। কিন্তু রমেশ, তোমার শরীরে তেমন কোনো শক্তি বল নেই। তুমি তো অনেক দুর্বল। ভারী ভারী কাজ কিভাবে করবে তুমি? তুমি তেমন ভালোভাবে কাজ করতে পারবে না। মোড়ল মশাই, আপনি আমাকে কোনো হালকা কাজ দিয়ে দিন। যেমন তেমন ভাবে কোনো না কোনো কাজ দিলেই হবে। আমি সব কাজ করার জন্য প্রস্তুত আছি। রমেশের এই কথা শোনার পর মোড়ল মশাই মনে মনে ভাবতে শুরু করে। মনে হয় ওর কাজের খুব দরকার, তাহলে আমিও একটু ওর অসহায়ের সুযোগটা নিয়ে নিই। কি মোড়ল মশাই, এত কি ভাবছেন? আপনি আমাকে কোনো না কোনো কাজ দেবেন তো? দেখো রমেশ, আমার কাছে তেমন কোনো কাজ নেই তোমাকে দেওয়ার মতো। তবু যদি তোমার একান্ত কাজের প্রয়োজন হয়, তাহলে তুমি আমার জমিতে সবজি কাটতে পারো। আর আমি ওই কাজের জন্য সবাইকে 300 টাকা করে রোজ দিই, আর তোমার জন্য শুধু 100 টাকা দেব। তুমি কি এই কাজ করতে চাও? 100 টাকার কথা শুনে রমেশ চিন্তার মধ্যে পড়ে যায়। না মোড়ল মশাই, 100 টাকা অনেক কম। এই 100 টাকা দিয়ে তো আমাদের তেমন ভাবে সংসারও চলবে না, আর ভালোভাবে আমরা চাল ডাল কিনতে পারবো না ঘরের জন্য। আপনি দয়া করে যদি আর একটু টাকা বাড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। দেখো রমেশ, আমি শুধু তোমাকে 100 টাকা দিতে পারবো। যদি কাজ করার হয় করো, তা না হলে এখান থেকে যেতে পারো তুমি। রমেশ মোড়ল মশাইয়ের এমন কথা শুনে নিরাশ হয়ে বাড়িতে চলে যায়। শোনো, আজকে কি কোনো কাজ খুঁজে পেলে নাকি? তোমাকে তো দেখে মনে হচ্ছে আজকেরও কোনো কাজ খুঁজে পাওনি। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, আজকেও আমি কোনো কাজ খুঁজে পাইনি। হ্যাঁ, সেই তো। আর এমনভাবে কতদিন সংসার চলবে বলো তো? আমার তো কপালই খারাপ, যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে তো অনেকেই বলতে যে তোমার জন্য এটা করব ওটা করব, তাহলে করো, আমিও দেখতে চাই তুমি আমার জন্য কি করতে পারো। আর ঘরে যা টাকা পয়সা ছিল তার সব মেয়ের চিকিৎসাতে লাগিয়ে দিয়েছো। এখন দেখো ঘরেতে আর কিচ্ছু নেই। রূপা, তুমি তো জানো আমার এই শরীরে তেমন একটা শক্তি বল পায় না, তাই তো সবাই এর সুযোগটা নেই। আজকের আমি মোড়ল মশাই কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে বলেছে যে আমাকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেবে, তার বদলে মাত্র আমাকে 100 টাকা দেবে বলেছে। তাহলে তুমি বলো আমি কি করব? আর কারো কাছে যাব বলো কাজের জন্য? ওসব আমি জানি না, আর আমার জানারও দরকার নেই। এমনভাবে লোকের কাছ থেকে ধার চেয়ে আমি আর সংসার চালাতে পারবো না। ঘরে খাওয়ার জন্য কোনো চাল ডাল নেই। হ্যাঁ রূপা, জানি, কিন্তু কি আর করব বলো? সবাই সবার জমি নিয়ে কাজ করছে, আর আমার কাছে কোনো জমি নেই। কুসুমের চিকিৎসায় যা টাকা পয়সা ছিল তা সব খরচা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি কিছু না কিছু কাজের খোঁজ করে নাও, না হলে এমনভাবে চলতে থাকলে তাহলে আমরা না খেয়েই মারা যাব। রূপা, তুমি এমন ভাবে বলো না। আমি তাড়াতাড়ি কিছু না কিছু কাজ ব্যবস্থা করে নেব। তুমি শুধু ভগবানের উপর ভরসা রাখো, আর আমি আবার কালকের কাজের খুঁজে বেরোবো। কোনো না কোনো কাজ কালকে খুঁজে নেব।
পরের দিন সকালে রমেশ আবারও কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হে ভগবান, আজকের কোনো না কোনো কাজ যেন পেয়ে যাই, কেননা আমি নিজে না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার স্ত্রীকে আমি না খাইয়ে রাখতে পারবো না। তাই জন্য কোনো না কোনো কাজ আমাকে পাইয়ে দিও ভগবান। রমেশ এমনভাবে রাস্তা দিয়ে চিন্তা করতে করতে যাচ্ছিল, হঠাৎ তখন রাস্তায় তার বন্ধু সুকান্তর সাথে দেখা হয়ে যায়। আরে ভাই রমেশ, কেমন আছিস বল? আজকাল তো তোকে দেখা যায় না, কি করছিস এখন? কি আর বলবো সুকান্ত ভাই, তুই তো সব জানিস, আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য ঘরে যা টাকা পয়সা ছিল তা সব খরচা করে দিয়েছে চিকিৎসাতে। এই কারণে আমার কাছে আর কিছু বেঁচে নেই। আমি এখন কোনো কাজ করি না, কেউ কাজে রাখতে চায় না। এখন তো আমি কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। কিন্তু সুকান্ত ভাই, তুই আমাকে কেমনভাবে সাহায্য করবি? আমি ভাবছিলাম আমার এই গ্রামের জমিটা বিক্রি করে আমরা শহরে চলে যাব, কিন্তু এই জমিটা আমি আর বিক্রি করব না, আমি তোকে দিয়ে দেব। আর এই জমিতে তুই চাষবাস করে ওখান থেকে যা লাভ হবে তার থেকে তুই আমাকে হাফ নিবি আর তুই হাফও নিবি। তুই কি সত্যি বলছিস ভাই? হ্যাঁ রে রমেশ ভাই, তুই কাল থেকে জমিতে কাজে লেগে পড়িস, তোকে আর অত কাজ নিয়ে চিন্তা করতে হবে না, বুঝেছিস? ভাই সুকান্ত, তোকে যে কি বলে ধন্যবাদ দেব, এই বিপদের সময় তুই আমার পাশে এসে দাঁড়ালি। দূর পাগল, তোকে ধন্যবাদ দিতে হবে না, তুই এবার মন দিয়ে কাজ কর, কাজ নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না। এই বলে রমেশ খুশি খুশি মনে বাড়িতে চলে যায়। রমেশ বাড়িতে গিয়ে সব কথা রূপাকে খুলে বলে। এ তো অনেক ভালো কথা গো, মনে হয় এবার আমাদের সংসারের অভাবটা কমবে। হ্যাঁ রূপা, তুমি এত চিন্তা করো না, এবার দেখো ধীরে ধীরে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমি ওই জমিতে অনেক পরিশ্রম করব। শোনো, দরকার হলে আমিও তোমার সাথে মাঠে গিয়ে কাজ করব। রূপা, আমাকে কিছু খেতে দাও, আমি বিশ্রাম করব, আবার কালকে সকালে উঠে জমিতে গিয়ে সব কাজ করতে হবে। পরের দিন সকাল থেকে রমেশ ওই জমিতে কাজ শুরু করে দেয়। এমনভাবে জমিতে পরিশ্রম করে কিছু মাস কেটে যায়। তারপর তার জমিতে ফসল কাটার সময় হয়ে এসেছিল। আরে বাহ রমেশ ভাই, এবার তো জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে, তুই তো এই ফসলের পেছনে অনেক পরিশ্রম করেছিস। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, এই ফসলগুলো কেটে যখন বাজারে বিক্রি করব তখন আমাদের সংসার চালাতে আর সমস্যা হবে না। কিছুদিন পর ওই ফসলগুলো কেটে বাজারে বিক্রি করে দেয়, আর যা টাকা হয়েছিল তা দুজনেই ভাগ করে নেয়। রমেশ বাড়ি ফিরছিল, তখন রাস্তাতে সুকান্তর সাথে দেখা হয়। আরে সুকান্ত ভাই, তোকে যে কি বলে ধন্যবাদ দেব, আজ তোর জন্য আমি এত কিছু করতে পারলাম। তুই যদি না পাশে থাকতিস আমাদের খারাপ সময়ে, তাহলে কি জানি কি হতো আমাদের। তোর এই সাহায্য কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আরে রমেশ, এইসব কি কথা বলছিস তুই? তুই আমার ছোটবেলার বন্ধু, এই বিপদে আমি তোর পাশে থাকবো না তো কার পাশে থাকবো বল? সুকান্ত ভাই, আমি তো তোরই জন্য আমার স্ত্রীকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারছি ভালোভাবে। এইসব কি বলছিস রমেশ? আমি তো শুধু তোকে জমিটাই দিয়েছিলাম, আর তুই তো এত পরিশ্রম করে ওই জমিতে ফসল ফলিয়েছিস। আর তুই যদি না পরিশ্রম করতিস তাহলে কি এইসব হতো? এইসব তোর পরিশ্রমের ফল। আচ্ছা শোন সুকান্ত ভাই, একদিন তুই তোর পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আয়, তাহলে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করব, আর খুব মজা হবে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, আমার বাবা মা ও তোর সাথে একবার দেখা করতে চাই, তাহলে আমরা সবাই মিলে তোদের বাড়িতে একদিন যাব। রমেশের এই চাষের ব্যাপারে মোড়ল মশাইয়ের এক কর্মচারী মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। আমি রমেশকে কাজে রাখিনি বলে ও সুকান্ত জমি নিয়ে চাষ করতে শুরু করেছে। দাঁড়া, এর একটা ব্যবস্থা নিতে হবে। তারপর মোড়ল মশাই মনে মনে বলতে থাকে, সুকান্তকে লোভ দেখিয়ে ওর কাছ থেকে ওর সব জমি কিনে নেব, কিন্তু সুকান্তর সবচেয়ে ভালো বন্ধু রমেশ, তাই জন্য সুকান্ত আমার কথা শুনবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সুকান্ত শ্রী শিউলির সাথে কথা বলবো।
শোনো, তুমি চলে এসেছো। আর জমিতে কেমন কাজকর্ম চলছে গো? গিন্নি, সব কাজকর্ম ভালোই চলছে, কিন্তু আমি এটাই ভাবছি, ওই সময় সুকান্ত যদি আমাকে সাহায্য না করতো, তাহলে ভগবান জানে আমাদের কি অবস্থা হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। তোমার বন্ধু অনেক ভালো মনের মানুষ। ওনার জন্য তো আজ আমরা ভালোভাবে দুমুঠো খেতে পাচ্ছি, আর আমাদের সংসারও ভালোভাবে চলছে। ওই অভাবের সময় যদি তোমার বন্ধু আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে আমরা যে না খেয়ে মারা যেতাম। আরে গিন্নি, জানো তো, আমি সুকান্ত আর ওর পরিবারকে আমাদের বাড়িতে খাবার জন্য নেমন্তন্ন করেছি। এটা তুমি খুব ভালো কাজ করেছো। আমি অনেক খুশি হয়েছি। ওদেরকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে আসবে। জানিস ভাই, এবার মনে হয় গ্রামের সবার জমি থেকে আমাদের জমির ফসল সবচেয়ে ভালো হবে। আরে ভাই রমেশ, ফসল কেন ভালো হবে না বল? তুই তো এই ফসলের পিছনে কত পরিশ্রম করেছিস, তা আমি জানি, তাই তো এর ফল পাচ্ছিস। দুই বন্ধু মিলে একসাথে নিজেদের মধ্যে এমনভাবে কথা বলতে থাকে, আর অন্যদিকে মোড়ল মশাই সুকান্তর বাড়িতে চলে যায়। আরে শিউলি বোন, কেমন আছো তুমি? আর বাড়ির সবাই কেমন আছে? আরে মোড়ল মশাই, আপনি এখানে? বলুন কি হয়েছে? আপনি কি এখানে কোনো কাজের জন্য এসেছেন? শিউলি বোন, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমার কথা যেন আবার খারাপ ভেবো না। আমি বলছিলাম কি, তোমার স্বামীকে একটু বোঝাও যেন তোমাদের জমিটা আমার কাছে বিক্রি করে। আমি ভালো দাম দেবো জমিটার, আর তোমরা তোমাদের পরিবারকে নিয়ে শহরে চলে যাও। আর এমনিতে গ্রামে বাকি আছে, না আছে কোনো ভালো স্কুল, আর না আছে কোনো ভালো হসপিটাল। গ্রামের কোনো সুযোগ সুবিধা নেই। বোন, তুমি পড়াশোনা করা একটা শিক্ষিত মেয়ে, তুমি বা গ্রামে থেকে কি করবে? তুমি তার চেয়ে তোমার পরিবারকে নিয়ে শহরে চলে যাও। দেখুন মোড়ল মশাই, আমার স্বামী ওই জমিটা বিক্রি করবে না, কারণ ওর বন্ধু ওই জমিতে চাষ করছে। তাই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আমি জানি সুকান্ত আমার কথা শুনবে না, তবে তুমি যদি ওকে বুঝিয়ে বলো তাহলে অবশ্যই শুনবে। অন্যকে নিয়ে না ভেবে এবার নিজেদেরকে নিয়ে ভাবো বোন। আর দেখো, তোমাদের ওই জমির আমি ভালো দাম দেব। এমন সুযোগ কিন্তু বারবার পাবে না, আর সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কিন্তু সুযোগ ফিরে আসে না। আমি বা কি করব বলুন মোড়ল মশাই? ওই জমিটা আমার স্বামী বিক্রি করবে না, কারণ ওই জমিতে ওর বন্ধু চাষবাস করে ওদের সংসার চলে। আর সবচেয়ে বড় কথা, রমেশকে ওর বন্ধুর থেকে ভাইয়ের চোখে বেশি দেখে। আরে শিউলি বোন, তুমি তো বাচ্চাদের মতো কথাবার্তা বলছো। আজকেকার দিনে নিজের ভাই আপন হয় না, আরও তো সুকান্তর বন্ধু। বোন, তুমি তো জানো আমাদের সুকান্ত কতটা সাদাসিধে ভোলা ভালা, আর আমি জানি রমেশ ওর কষ্টের কথা শুনিয়ে সুকান্তকে ওর জালে জড়িয়ে নিয়েছে। তুমি তো জানো বোন, এই ধরনের মানুষরা কখনো কারো আপন হয় না। ওরা শুধু সুযোগ খোঁজে, সুযোগ পেলে সবকিছু লুটে নিয়ে চলে যায়। মোড়ল মশাইয়ের কথা শুনে শিউলি চিন্তায় পড়ে যায়। মনে হয় শিউলি আমার জালে পা দিয়েছে। আরে কি হয়েছে বোন, এত কি ভাবছো? দেখো, তোমাদের ওই জমিটা আমি কিনলে, আমি কিন্তু জমিটার অনেক ভালো দাম দেব। হ্যাঁ মোড়ল মশাই, আপনি একদম ঠিকই কথা বলেছেন। ও আজ বাড়িতে আসলে আমি ওর সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবো। এই সব কথা বলে মোড়ল মশাই বাড়িতে চলে যায়। আর বিকালে সুকান্ত কাজকর্ম সেরে বাড়িতে ফিরে আসে। শোনো, আমি আর এই গ্রামে থাকতে পারবো না। এই গ্রামে না আছে ভালো কোনো স্কুল, আর না আছে কোনো ভালো হসপিটাল, আর আমি আর এই গ্রামে একদম থাকবো না। তার চেয়ে বরং তুমি তোমার জমি বিক্রি করে দিয়ে ওই টাকায় শহরে একটা ভালো দেখে বাড়ি কিনে নাও। আমরা সবাই শহরে চলে যাব। শিউলি, আমি তো এসব আগেই ভেবেছিলাম, কিন্তু তুমি তো জানো এই জমি আমার বন্ধু রমেশ চাষ করে ওর সংসার চলে। তা নয় ঠিক আছে, কিন্তু তুমি তো জানো মোড়ল মশাই এই জমিটার দাম অনেক ভালো দেবে। তাহলে তুমি জমিটা বিক্রি কেন করে দিচ্ছ না? এমন সুযোগ বারবার আসবে না। দেখো শিউলি, আমি আমার বন্ধুকে এমনভাবে বিপদে ফেলতে পারবো না। রমেশ আমার ছোটবেলার বন্ধু, তার থেকে বড় কথা আমি ওকে ভাই হিসেবে দেখি। আমি যদি আমার জমি বিক্রি করে দিই, তাহলে রমেশ বেচারা কার কাছে কাজে যাবে? অনেক কষ্ট করে দুবেলা দুটো খেতে পারছে, ওরা আমাদের মতো এত ধনী না।
তুমি কতদিন এমনভাবে তোমার বন্ধুর কথা ভাববে বলো তো? একবার তো নিজের ভবিষ্যতের কথা ভাবো। এখানে না আছে কোনো ভালো সুযোগ সুবিধা, আর না আছে কোনো ভালো হসপিটাল। এই গ্রামে চাষবাস ছাড়া আর অন্য কোনো কাজের সুযোগ সুবিধা নেই। তুমি কেন তোমার বন্ধুর কথা ভেবে তোমার ভবিষ্যৎ নষ্ট করছো? দেখো শিউলি, তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমার বন্ধুকে আমি এমনভাবে বিপদে ফেলতে পারবো না। তুমি এত সাদাসিধে বলে তাই তো সবাই তোমার থেকে সব কিছু লুটে নিয়ে চলে যায়। আজকে তুমি তোমার বন্ধুর জন্য আমার সাথে ঝগড়া করছো। যখন তোমার জমি তোমার বন্ধু রমেশ কবজা করে নেবে, তখন তুমি বুঝবে। তার চেয়ে বরং তুমি আমার কথা শোনো। একবার তুমি ওই জমিটা মোড়ল মশাইয়ের কাছে বিক্রি করে দাও। আর তুমি তো একটু বোঝার চেষ্টা করো, ওই রমেশ কত চালাক। ওই জমি তুমি চাষ করার জন্য দিয়েছো, চাষ করার জন্য বীজ তুমিই দাও, আর বাকি খরচা তুমিও দাও। তারপরেও রমেশ সব কিছু বেশি টাকা নিয়ে চলে যায়। আর তোমার জায়গায় যদি রমেশ থাকতো, তাহলে কি একবারও তোমার মতো করে রমেশ ভাবতো তোমাকে, বলো? শিউলির কথা শুনে সুকান্ত মনে মনে ভাবতে লাগে। মনে হয় শিউলি ঠিক কথাই বলেছে। এই জমি বিক্রি করে দেওয়া উচিত, আর শহরে চলে যাওয়া উচিত। আর শহরের সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমার কাছে বন্ধুর থেকে বড় আমার পরিবার। আমি কাল থেকে রমেশকে জমিতে কাজ করার জন্য মানা করে দেব। কাল বিকালে আমি মোড়ল মশাই কাছে গিয়ে জমি বিক্রি করে দেব। কি গো, কি হলো? কি এত ভাবছো তুমি? আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। কাল আমি আমার জমি মোড়ল মশাইয়ের কাছে বিক্রি করে দেব। পরের দিন সকালে সুকান্ত জমির দিকে যায় রমেশের সাথে দেখা করতে। আয় আয় সুকান্ত ভাই, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। তোর মনে আছে তো ভাই, আজ রাতে তোদের সবার জন্য আমাদের বাড়িতে খাওয়ার জন্য নেমন্তন্ন আছে। আর এখন মনে হয় রূপা তার সব জোগাড় জানতে শুরু করে দিয়েছে। না না, আমরা তোদের বাড়িতে খেতে আসতে পারবো না। আমি একটা কথা বলতে এসেছি এখানে, তুই অন্য কোনো জায়গায় কাজ দেখে নে। আমি, শিউলি, বাবা মা সবাই চাই এই জমি বিক্রি করে দেব। আর আমরা সবাই এখান থেকে সারা জীবনের মতো শহরে চলে যাব। আর দেখ রমেশ, আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। এসব তুই কি বলছিস সুকান্ত? আর তুই যদি জমি বিক্রি করে দিস, তাহলে আমার কি হবে? আমি বা কোথায় কাজ করব বল? আমাকে আর একটু সময় দে, আমি অন্য কোনো কোথাও একটা কাজ দেখে নেব। না না রমেশ, আজ আমি মোড়ল মশাইয়ের কাছে যাব আমার জমিটা বিক্রি করতে। এরপর আমরা খুব তাড়াতাড়ি শহরে চলে যাব। দেখ রমেশ, তোর জন্য যতটা করার দরকার ছিল আমি ততটাই করেছি। এর থেকে বেশি কিছু তোর জন্য আমি আর করতে পারবো না। তুই কি জানিস মোড়ল মশাই ওই জমির ভালো দাম দেওয়ার জন্য প্রস্তুত আছে, তাই জন্য চলে যেতে দিতে পারি না। ঠিক আছে ভাই, তুই এত চিন্তা করিস না, আমি অন্য কোনো জায়গায় কাজ দেখে নেব। তুই আমাকে এতটা সাহায্য করেছিস, এটা আমার কাছে অনেক বেশি। এইসব কথা বলে রমেশ বাড়িতে চলে যায়। কি গো, আজ মাঠে থেকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে? তা নয়, ঠিক আছে, চলে যখন এসেছো তাহলে বলে দাও আজ রাতের জন্য কি রান্না করব। আজ তো সুকান্ত ভাইয়ের পরিবার সবাই আমাদের বাড়িতে আসবে। কিন্তু রূপার কোনো কথার জবাব দেয় না রমেশ। কি হলো তোমার? তুমি এত কি চিন্তা করছো বলো তো? কি হয়েছে? আর কেন কোনো কিছু কথা বলছো না? সব কিছু ঠিক আছে তো? বলো না, কি হলো? তারপর রমেশ রূপাকে সব কথা খুলে বলে। এইসব তুমি কি বলছো? এবার তাহলে কি হবে? আর কিভাবে বা আমাদের সংসার চলবে? হে ভগবান, কি হয়ে গেল আমাদের সাথে? গিন্নি, তুমি এত বেশি চিন্তা করো না, আমি কোনো না কোনো কাজ খুঁজে নেব। আর সুকান্ত আমাদের অভাবের সময় আমাদের সাহায্য করেছিল, এই উপকার তো আমি কোনোদিন ভুলতে পারবো না। অন্যদিকে সুকান্ত জমি বিক্রি করার জন্য মোড়ল মশাইয়ের কাছে যায়, আর সে বাইরে থেকে শুনতে পায়। আরে কালু, তুই কি জানিস আমি শিউলিকে এমন কানে বিষ ঢেলেছি যে ও আমার কথায় বিশ্বাস করে গেছে। আর কিছুদিনের মধ্যে সুকান্ত আমার কাছে জমি বিক্রি করতে আসবে। তারপর ওই রমেশকে আমি বুঝিয়ে দেব আমি কি জিনিস। আমার মুখের উপর না বলেছিল না, এবারও বুঝতে পারবে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি একদম ঠিকই করেছেন। আর আমি শুনেছি সুকান্তর ওই জমি সবচেয়ে বেশি ফসল হয়েছে। এইসব কথা শোনার পর রমেশ আর ওখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় রমেশের বাড়িতে। রমেশ ভাই,
আমার ক্ষমা করে দে ভাই, আমি তোকে আমার জমিতে কাজ করার জন্য বারণ করে দিয়েছি, তাই জন্য আমাকে ক্ষমা করে দে। আমি টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম, আর এইসব আমার স্ত্রীকে দিয়ে করিয়েছে ওই লোভী মোড়ল মশাই। আমাকে ক্ষমা করে দে ভাই, না জেনে শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। এমন ভাবে বলিস না সুকান্ত, আমি তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আর কথায় আছে না, সত্যর পথে থাকলে সত্যর জয় হয়। এরপর দুই বন্ধু আবার মিলেমিশে কাজ শুরু করে দেয়।